হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটিতে আনবিলিভেবল র্যালি চলছে। আজকে নিফটি 23,658, ইনফ্যাক্ট আজকে কিন্তু নিফটি 23,700 ঘরও টাচ করেছে। কে জানতো যে আগামী 4-5 দিনে নিফটি এইরকম একটা বড় র্যালি দেবে। ঠিক আছে, আজকে নিফটি 308 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 51,705, অর্থাৎ 1,111 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। এবং আজকের নিফটি র্যালির পেছনে ব্যাংক নিফটির কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। ডিআইআই 99 কোটি টাকার বাই করেছে, আর এফআইআই 3,056 কোটি টাকার বাই করেছে। অর্থাৎ এফআইআই কিন্তু মানে এবারে কিন্তু এফআইআই অ্যাটলিস্ট একটা সাস্টেনেবল বাইং আমরা লক্ষ্য করতে পারছি। এখন কোশ্চেন হচ্ছে যে হঠাৎ হলোটা কি? নিশ্চয়ই কিছু একটা হয়েছে যাতে এফআইআই ইন্ডিয়ান মার্কেটকে ফেভার করছে। ফ্রেন্ডস, বিহাইন্ড দ্য স্ক্রিন অনেক স্টোরি থাকে যেগুলোকে আমাদের ধরতে অনেক টাইম লাগে, আর মার্কেট কিন্তু স্টোরিতেই চলে। ঠিক আছে, তো বেসিক্যালি মার্কেটের কিন্তু বর্তমান যে র্যালিটা শুরু হয়েছে, এখন এই র্যালির পেছনে মূল যে জিনিসগুলো মানে ভালো উপাদান হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে আমাদের রুপি স্ট্রং হচ্ছে। আজকে যদি দেখেন আপনারা, যে রুপি 88 পর্যন্ত চলে গেছিল, আজকে কিন্তু সে নেমে এসছে কোথায়? 85.5-এ। ঠিক আছে, তো এখানটা থেকে কি মেন যে জায়গাটাতে প্রবলেম, সেটা কিন্তু অনেকটা সলভ হবে। মানে আমাদের যে ট্রেড ডেফিসিট, দেখুন ট্রেড ডেফিসিট আমাকে কতটা ধার করে খেতে হচ্ছে তার উপরে কিন্তু আমার শক্তি নির্ভর করে। অতএব আমার যদি ধার করার যে পরিমাণটা যদি কমে যায়, তার মানে আমি কিন্তু অনেক শক্তিশালী হলাম। তো সেই জায়গা থেকে মানে ডলারটা উইক হওয়ার কারণে বা রুপি স্ট্রং হওয়ার কারণে আমাদের কিন্তু ট্রেড ডেফিসিট অনেকটা কন্ট্রোলে চলে আসবে। সো দ্যাট ইজ এ গুড মানে সিগন্যাল টু দ্য মার্কেট যে এখন ডলার কিন্তু উইক হচ্ছে, রুপি স্ট্রং হচ্ছে, এবং এটাকে কেন্দ্র করে এবং নিশ্চয়ই প্রচুর ডলার ইনফ্লো হচ্ছে, যার জন্য আমরা দেখেছি যে আমাদের যে রিজার্ভ সেটাও বেড়েছে। যাই হোক, আমরা মার্কেটের কথা যাব। তাহলে প্রথম কথা হচ্ছে রুপি স্ট্রং হচ্ছে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে কেউ কিন্তু এই র্যালিটাকে বিলিভ করছে না। দেখুন ফ্রেন্ডস, আমি বারবার ধরে বলছি, মার্কেটকে বোঝার চেষ্টা করুন। মার্কেট কিন্তু সবসময়ই জন্যই এইরকম ভাবেই চলবে। অতএব মার্কেটকে উপলব্ধি করা নিজের পয়েন্ট অফ ভিউতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কেটে কিন্তু খুব ডাইনামিক ওয়েতে বহু কিছু জিনিস রাতারাতি পরিবর্তন হয়ে যায়, যেটা কিন্তু কোনো অ্যানালিস্টের কাছে কিন্তু মানে অ্যানালিস্টের ধরা ছোঁয়ার বাইরেই থাকে। যার জন্য দুটো থট প্রসেস নিয়ে মার্কেটে লোকেরা থাকে। তো যাই হোক, এই র্যালিকে কিন্তু কেউ বিশ্বাস করতে চাইছে না। আমি যেটুকু বলবো সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট যেখানেই যাক সেখান থেকে 600-700 পয়েন্টের একটা কারেকশন এলে কিন্তু আপনারা বাইয়ের ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন। কিন্তু আপনি আবার কোন শেয়ারটাতে বাই করবেন সেই ব্যাপারটা কিন্তু আপনাকেই কিন্তু ভাবতে হবে। আর একটা জিনিস ফ্রেন্ডস, আপনাদের মধ্যে প্রচন্ড পরিমাণে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয় কোথায়? ফার্স্ট আমি বলেছি, দেখুন র্যালি যদি হয়, আমরা তো একটা খারাপ ফেজ অতিক্রম করে এসেছি 5-6 মাসের। এবারে আমি এই 5-6 মাসের নিরিখে আমি ভেবে নিলাম যে এই র্যালিটা ফেক র্যালি। আমি ভেবেই নিলাম মার্কেট আবার হয়তো 22,000-এ চলে আসতে পারে। আমি যদি তাও ভাবি, এবারে আপনাদের মধ্যে টেন্ডেন্সিটা কি হচ্ছে? আপনারা ট্রেডার হতে চাইছেন, এবারে আপনি হতে পারেন, চাইলে আপনি হতে পারেন। ধরুন 23,658-র কাছে আপনি বলছেন যে আমি কিছু মাল বিক্রি করতে পারেন। যদি মার্কেট চলে আসে নিচে 22,000,
তাহলে আপনি লাভবান। কিন্তু মার্কেট যদি সেরকম কারেকশন না দিয়ে মার্কেট যদি উপরে চলে যায়, দেন আপনি তাহলে এই দুটো জিনিসের মধ্যে সিদ্ধান্তটা কিন্তু আপনারই হতে হবে। এবার প্রফিট বুকিং এর ক্ষেত্রে আমি বারবার ধরে আপনাদেরকে বলেছি যে দেখুন, প্রফিট বুকিং এর প্রসেসটা কি হওয়া উচিত। যেমন ধরুন, আমি কথার কথা বলছি, রিলায়েন্স, আমি রিলায়েন্সে কোথায় প্রফিট বুক করব? আমি ধরুন রিলায়েন্সকে আমি এই লেভেলে বিক্রি করে দিয়েছি, ঠিক আছে, আমি 1400 টাকার লেভেলে আমি বিক্রি করে দিয়েছি, ক্লিয়ার। এবার ধরুন আমি রিলায়েন্সকে 1200 টাকার লেভেলে কিনেছি। নাও আমার যদি রিলায়েন্সে আমি কিনেছি, এবার আমি এক্সিটটা কোথায় করব? ফার্স্ট যে আমার এক্সিট পয়েন্ট হবে ফ্রেন্ডস, যতই টাইম লাগুক না কেন, যদি আমি আমার পয়সা তুলনার চেয়ে বেশি না লাগিয়ে থাকি, তুলনার চেয়ে বেশি লাগালে কিন্তু তখন আমার মধ্যে প্যানিক থাকবে। কিন্তু আমি যদি লজিক্যাল ডিপ্লয়মেন্ট করে থাকি আমার টাকাকে, তাহলে কিন্তু আমি কি করব? ফার্স্ট আমি ওয়েট করব কোথায়? ফার্স্ট আমি ওয়েট করব এই হাইতে যাওয়ার জন্য, প্রিভিয়াস হাইর কাছে আমি প্রফিট বুক করতে পারি। প্লাস দ্বিতীয়, যদি এই হাই ক্রস করে, দেন নেক্সট যে টার্গেট আসছে 1846, এটা তো ফিবোনাকি রিট্রেসমেন্টে দেখাই যাচ্ছে, এবং মোর অর লেস ওই সমস্ত রেঞ্জের কাছাকাছি কিন্তু আপনাকে প্রফিট বুক করতে হবে। তারপরে দেখা যাচ্ছে 2254। এর সঙ্গে আরেকটা জিনিস ওয়েট করতে হবে আপনাকে, হোয়াট ইজ ইউর ভিউ। ধরুন আপনি আগামী 2-3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিলেন, ধরুন এই লেভেলে গেছে, আমি প্রফিট বুক করে নিলাম। এরপর আপনি ঢোকার আর জায়গা পেলেন না, দিয়ে আগামী 1-1.5 বছর ধরে মার্কেট উপরে থাকতে 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 সে কিন্তু দেখা গেল তার ঠিক 1 বছর পরে পর্যন্ত মার্কেট এই উপরে চলে এলো। তাহলে এই সিচুয়েশন গুলোকে আপনাদেরকে উপলব্ধি করতে হবে। যেমন ধরুন কেউ জিজ্ঞেস করছেন বাজাজ ফাইন্যান্সে প্রফিট বুকিং করব, এবারে ধরুন আপনার সবে তো পোর্টফোলিও বাড়তে শুরু করলো, আপনি যদি এত তাড়াতাড়ি ধরুন ইয়ে হয়ে পড়েন যে আমি কোথায় প্রফিট বুক করব, মার্কেটে কিন্তু অত ফাস্ট ভাবনাতে চলবে না, বা অত ট্রেডিং মানসিকতাতে চলবে না। সেই ট্রেডিং মানসিকতা আসতে আপনাকে সময় দিতে হবে এবং আপনাকে বুঝতে হবে মার্কেটটাকে। এবারে ধরুন আমি যদি বলি আমি মান্থলি ক্যান্ডেলে যাব বাজাজ ফাইন্যান্সে, আমি যদি মান্থলি ক্যান্ডেলে যাই, ফার্স্ট হচ্ছে কি করব, আমি দেখব কি, আমি এখানে ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগাবো। ফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে আমি দেখব যে এই যে আপ মুভটা মানে দিয়েছে, অর্থাৎ এখান থেকে ধরুন আমি কথার কথা বলছি 7700 থেকে সে এই পর্যন্ত 5300, কত পয়েন্ট? 2500 পয়েন্ট, ঠিক আছে। এবার আমি এখান থেকে মিনিমাম 2500 পয়েন্ট পর্যন্ত আমার ফার্স্ট টার্গেট হবে। এখান থেকে 2500 মানে 7-2-9 7-5-12, তাহলে আমি 10,200 কাছাকাছি আমি ফার্স্ট প্রফিট বুক করতে পারি। দেখুন রিকোয়ারমেন্টে বুক করা আলাদা কথা, আমি যদি জানি আমি প্রফিট ধরুন আমার বিক্রি করার দরকার, তখন আমি যে কোনো লেভেলে করতে পারি। কিন্তু আমি যদি না জানি যে প্রফিট বুক করে আমি করবোটা কি, কোথায় যাবে সে পয়সাটা, তাহলে সেক্ষেত্রে আমার ওয়েট করতে হবে। তো ফার্স্ট যেটা আমি দেখবো যে আমি 10,200 কাছাকাছি প্রফিট বুক করার কথা ভাববো, তার জন্য আমাকে 4 মাস 6 মাস ওয়েট করতে হতে পারে, ঠিক আছে। 4 মাস 6 মাসে যদি আমি এখান থেকে ধরুন 12-13% প্রফিট পাই, তাহলে আমি তার জন্য ওয়েট করবো, নাম্বার ওয়ান, এটা আমার ফিলোসফি। দ্বিতীয় যেটা হচ্ছে প্রফিট বুক করার ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, আমি ফিবোনাকি রিট্রেসমেন্টে দেখবো যে যদি আমি এই জায়গা থেকে ভাবি যে আমার কোথায় কোথায় কোন কোন লেভেলগুলো এ টাচ করবে। দেখুন 9300 একটা লেভেল, কারেক্ট। 9300 পরে আসছে 12,000-এর লেভেল, তাহলে আমি এই লেভেলগুলো পর্যন্ত ওয়েট করতে পারি। এবার এইগুলো পর্যন্ত আসবে তার কোনো মানে নেই। সো দিস ইজ দ্য প্রসেস। আপনি আপনার টাকাটা যদি লাগে তাহলে তখন টোটালটাই আলাদা জিনিস। সো দ্যাট শুড বি দ্য প্রসেস ফর প্রফিট বুকিং। এইভাবে কিন্তু আপনারা প্রফিট বুক করার কথা ভাববেন। তো যাই হোক, মোটামুটি আজকে তাহলে F2 বাইং শুরু হয়ে গেছে, ফার্স্ট পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে তারিফ নিয়ে ট্রাম্প বেশ কিছুটা ব্যাকফুটে আছে বলে মনে হচ্ছে। কি এগুলো সব ট্রাম্প বলছে, আই ডোন্ট চেঞ্জ বাট দ্য ওয়ার্ড ফ্লেক্সিবিলিটি ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ড। ট্রাম্প বলছেন আমি সাধারণত পরিবর্তন হই না,
কিন্তু ফ্লেক্সিবিলিটি বলে একটা কথা আছে, যে শব্দটার অনেক মানে ইনডাইরেক্টলি বলছে ট্রামসেট। সামটাইমস it is flexibility, so there will be flexibility, but basically it's reciprocal। বলছে আমি কিন্তু তুমি যা লাগাচ্ছ কর, আমি কিন্তু কর বাড়াবো, কিন্তু আমি ফ্লেক্সিবল, আমি অনেক ভাবনা চিন্তা করব, আমি কিন্তু কিছু একটা করব, কিন্তু ভাবনা চিন্তা করব যাতে করে একটা উইন উইন সিচুয়েশন থাকে। ইভেন দ্য প্রেসিডেন্ট সিঙ্গেল আউট চায়না, চায়নার ক্ষেত্রেও saying there would be room for talk on trade issues with the country, while adding he hoped to meet with Chinese President Xi Jinping in the near term। মানে এই ফ্লেক্সিবিলিটি জিনিসটা তিনি চায়নার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল করছেন, অর্থাৎ চায়নার সঙ্গেও উনি তার সংঘাত এড়ানোর ব্যাপারে ভাবনা চিন্তা করছেন। দেখুন ফ্রেন্ডস, ডিফেন্স স্টকের স্টোরি অলমোস্ট কি হয়েছিল, যে ডিফেন্স স্টক আউট অফ ফেভার হয়ে গেছিল। কিন্তু দেখুন আপনি যদি ডিফেন্স ইন্ডেক্সে যান, ডিফেন্স ইন্ডেক্স নতুন এসছে নিফটি ইন্ডিয়া ডিফেন্স, নিফটি ইন্ডিয়া ডিফেন্সে দেখুন, আচ্ছা মাত্র 1 2 3 4 5 মাস হয়ে এসছে। আমরা উইকলি ক্যান্ডেল দেখবো, ডেলি হয়ে গেছে, যাই হোক ডেলি ক্যান্ডেল দেখুন। এবারে দেখুন যদি আপনি দেখেন গত 6 মাসের যে হাই ছিল, সেই হাই থেকে সে প্রায় কত পার্সেন্ট কারেকশন দিয়েছিল, প্রায় 30% কাছাকাছি কারেকশন দিয়েছে, এবং নিচ থেকে উপরে চলে গেছে এসছে কত, প্রায় 30% উপরে চলে এসছে, 6500 থেকে 30% 5 3 1500, 30% আপমুভ দিয়েছে। কারণটা কি না, রাতারাতি সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন সিচুয়েশন কি চেঞ্জ হলো, যেমন ধরুন আজকে ইউক্রেন রাশিয়াকে কেন্দ্র করে আমেরিকা একদম পুরো ন্যাটো কনসেপ্টটাকেই মাইনাস করে দিল। আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সে বললো যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে বলছে তোমরা কতটুকু মানে ডিফেন্সের জন্য টাকা খরচ করো, তুমি মিনিমাম 5% টাকা খরচ করো, সব কান্ট্রিকে বলছে তোমাদেরও ডিফেন্স ক্যাপাবিলিটি বাড়াও, কতদিন তোমরা আমেরিকার উপর নির্ভর করবে। সো তাহলে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হলো পুরো ইউরোপিয়ান কান্ট্রিতে, এবং যার জন্য কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি কিন্তু ডিফেন্স বাজেট বাড়াচ্ছে নাও। এবারে দেখুন ইতিমধ্যে কিন্তু অনেক কান্ট্রি আমেরিকা থেকে তাদের যে F-35 অর্ডার দিয়েছিল বিমান, ক্যান্সেল করছে, ক্যান্সেল করে বলছে আমরা ফ্রান্স থেকে নেব, মানে আমেরিকাকে সবক শেখানোর জন্য। এবারে ইন্ডিয়ার অ্যাডভান্টেজটা হচ্ছে ইন্ডিয়া যে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে হচ্ছে, ইন্ডিয়াও কিন্তু বহু অর্ডার পাওয়ার আশা করছে, সেই হোপেই কিন্তু মার্কেট কিন্তু উপরে যাচ্ছে, স্পেশালি ডিফেন্স শেয়ার। তাহলে আপনি যদি ইনভেস্টেড হয়ে আছেন দেন আপনি কিন্তু অনেক বেটার কন্ডিশনে চলে এসেছেন, ঠিক আছে। আর কিছুটা গেলেই কিন্তু তার পিকের কাছাকাছি যাবে, হতে পারে বহু শেয়ার কম গেছে, বহু শেয়ার বেশি গেছে, হেল এমটার টেকনোলজি, ভারত ডাইনামিক্স, তারা কিন্তু সব কিন্তু নিচ থেকে উপরে কারেকশন মানে রিকভারিটা ভালো দিয়েছে, অনেক শেয়ার হয়তো কম দিলেও দিতে পারে। নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইন্ডেক্সকে কিন্তু লক্ষ্য রাখবেন, এটা যদি ব্রেকআউট দেয় তার মানে বুঝতে হবে যে আমাদের ডিফেন্স সেক্টরের উপর অনেক কিছু অর্ডার আসতে শুরু করেছে এখান থেকে, আর মাত্র ধরুন 10%-এর চেয়ে কম, 9% কি ধরুন 8% মতো গেলে কিন্তু সেটা প্রিভিয়াস হাইতে চলে যাবে, তখন কিন্তু এর স্ট্রেংথ অনেক বেশি হয়ে যাবে কার, নিফটি ডিফেন্স ইন্ডেক্সের। সেক্ষেত্রে কিন্তু এই ইন্ডেক্সে অনেক মানে এই হেলের ভ্যালুয়েশন অনেক বেটার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্রেন্ডস দেখুন এখনো পর্যন্ত আপনি যদি দেখেন আগামী আমি জাস্ট খুব খারাপ হিসেবে যদি ভাবি, এখনো দেখুন রিলায়েন্স কোথায় আছে, রিলায়েন্স ছাড়া কিন্তু রিলায়েন্স কিন্তু আপনাকে দেবেই দেবে। আজকে রিলায়েন্স যেই এই লেভেলটা ভেঙে দেবে, কোন লেভেলটা, এই দেখুন এই যে তার রেসিস্টেন্সের লেভেল, আমি অন ডেলি ক্যান্ডেলে আছি বলেই বলছি, 1313-14 লেভেল যেই ভেঙে দেবে তখন কিন্তু রিলায়েন্স কোথায় চলে যাবে, তখন কিন্তু আমরা উইকলি ক্যান্ডেলে চলে যাবো। এরপরে
তখন কিন্তু রিলায়েন্স তার প্রিভিয়াস হাইট দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আমি এখন রিলায়েন্সকে নিয়ে এখনই থেকে যদি আমি বলি প্রফিট বুক করব কোথায়, 1400 টাকাতে কিনা, ওয়েট করতে হবে। যে ওয়েট করে সেই কিন্তু রোজগার করে, যে তাড়াহুড়ো করে সে কিন্তু রোজগার করতে পারে না। তো ফ্রেন্ডস, মানে রিলায়েন্সের দিকে কিন্তু নজর রাখবে। রিলায়েন্স কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো মুভমেন্ট দেয়নি। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।